হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আজ ক্লাসটা শুরু করব তার আগে সিআরপি একাডেমির পক্ষ থেকে প্রত্যেককে জানাই বসন্ত উৎসব এবং হ্যাপি হোলির অনেক অনেক শুভকামনা এবং প্রত্যেকের জন্য এটাই প্রার্থনা করি তোমাদের জীবনেও এরকম রঙিন হয়ে উঠুক, একটা চাকরির এবং সফলতার একটা রং তোমাদের জীবনে ছুঁয়ে যাক, এই প্রার্থনা করি। এবং প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকেই উৎসব পালন করবে, রং খেলবে, কিন্তু অবলা যে সমস্ত জীব রয়েছে কুকুর, বিড়াল, গরু, এদের গায়ে কিন্তু একদমই রং দেওয়ার চেষ্টা করবে না বা লাগাবে না, কেননা এরা তো এত কিছু বোঝে না, ওদের স্কিন ডিজিজ কিন্তু হয়ে যেতে পারে। নিজেরা আনন্দ করো, নিজেরা যত খুশি রং মাখো, আনন্দ করো, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখবে। এবং আরও একবার বলছি, প্রত্যেকের জীবন রাঙিয়ে উঠুক, একদম নতুন একটা চাকরি পাও তোমরা, চাকরির এবং সফলতার রঙে কিন্তু তোমাদের জীবনটা রেঙে উঠুক, এটাই কিন্তু অ্যাজ এ টিচার আমি প্রার্থনা করছি। তো যাই হোক, আমরা প্রত্যেকদিন মর্নিং মন্ত্র জিকে সিরিজের ক্লাস করছি, যেখানে 40টি করে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর থাকছে এবং সাথে আমি এক্সট্রা নোটস কিছু দিচ্ছি। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ডাব্লিউপিএসসি, এসএসসি এবং রেলওয়ের যে সমস্ত এক্সাম রয়েছে, সমস্ত এক্সামের জন্যই এই সমস্ত জিকে প্রশ্ন উত্তর খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো চলছে এবং আজকে আমরা 5 নম্বর প্র্যাকটিস সেট করব। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের এই ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে। 2024 সালের বায়ু দূষণ র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো 2024 সালের বায়ু দূষণ র্যাঙ্কিংয়ে ভারতের স্থান হয়ে যাবে অপশানে পঞ্চম, 5th পজিশনে রয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখো, হন্ডা কার্স ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট এবং সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? বিখ্যাত গাড়ি কোম্পানি হন্ডা কার্স, তো ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট এবং সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশানে তাকাশি নাকাজিমা। তাকাশি নাকাজিমা তিনি হন্ডা কার্স ইন্ডিয়ার প্রেসিডেন্ট এবং সিইও হয়েছেন। 3 নম্বর প্রশ্ন, প্রযুক্তি উদ্ভাবন এবং উদ্যোক্তা হিসাবে অবদানের জন্য কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে? নিজের কোন ব্যক্তিকে? সঠিক উত্তর অপশন ডি, শ্রীধর মিত্তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্টে ভূষিত করা হয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখো, স্টারলিংকের উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা ভারতে আনার জন্য কোন কোম্পানি স্পেস এক্সের সাথে একটি চুক্তি ঘোষণা করেছে? নিচে কোন কোম্পানি স্পেস এক্সের সাথে একটি চুক্তি ঘোষণা করেছে স্টারলিংকের উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা ভারতে আনার জন্য? তো সঠিক উত্তর হবে অপশন এ, এয়ারটেল। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ 2025 এবং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ 2025 লঞ্চ করা হয়েছে এবং যার যেটি প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যুক্ত হয়ে যাও। এখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরি এবং প্রশ্ন উত্তরের ক্লাস করানো হবে এবং প্রিলি ও মেন্সের প্রস্তুতি একটা ব্যাচ কোর্সে পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, যক্ষা রোগ এর আবিষ্কার নিচের কোন বিজ্ঞানী করেন? তো সঠিক উত্তর হবে অপশানে বিজ্ঞানী রবার্ট যক্ষা রোগের আবিষ্কার করেন এবং বিশ্ব যক্ষা দিবস প্রতি বছর 24শে মার্চ পালন করা হয়ে থাকে। এটাকে স্টার মার্ক করবে, পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। 6 নম্বর প্রশ্ন, তানজানিয়ার রাজধানীর নাম কি? 4টি শহরের নাম রয়েছে, নাইরোবি, লুসাকা, কাম্পালা এবং দারুসালাম। তো তানজানিয়ার রাজধানীর নাম নিচের কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন ডি, দারুসালাম হয়ে যাবে তানজানিয়ার রাজধানীর নাম। দেখো, কিছু গুরুত্বপূর্ণ দেশ এবং
তাদের রাজধানীর নাম দেখে নেব পরীক্ষাতে আসার মতো। ইরাকের রাজধানী বাগদাদ, জর্ডানের রাজধানী আম্মান, সার্বিয়ার রাজধানী বেলগ্রেড, ভিয়েতনামের রাজধানী হ্যানয়, সিরিয়ার রাজধানী দামেস্ক এবং ওমানের রাজধানী মাস্কাট। এবং এই যে সিরিয়ার রাজধানী দামেস্ক, এটি হচ্ছে বিশ্বের প্রাচীনতম শহর। 7 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? সিপাহী বিদ্রোহ কোন সময় হয়ে থাকে বা হয়েছিল? 1857, 1857। তো সেই সময় ভারতের গভর্নর জেনারেল নিচের কোন ব্যক্তি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লর্ড ক্যানিং। 8 নম্বর প্রশ্ন, কে অমিত্রা ঘাত উপাধি গ্রহণ করেছিলেন? ভালো করে অপশনগুলো দেখে উত্তর করবে। 4টি অপশন রয়েছে, 4 জন রাজার নাম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিন্দুসার। বিন্দুসার অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন। বিন্দুসার কে ছিলেন? বিন্দুসার ছিলেন মৌর্য বংশের দ্বিতীয় রাজা। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন বিন্দুসার। দেখো ঐতিহাসিক বিভিন্ন রাজা এবং তাদের নেওয়া উপাধিগুলো একটু আমরা দেখে নেব। দেখো সম্রাট অশোক, সম্রাট অশোকের উপাধি ছিল প্রিয়দর্শী, দেবনাং প্রিয়। হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য, সকলোত্তর পথনাথ। বিম্বিসার, বিম্বিসার ছিলেন কে? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। তো হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, তার উপাধি ছিল শ্রেণিক। আর বিন্দুসার মৌর্য বংশের দ্বিতীয় রাজা, তার উপাধি ছিল অমিত্রাঘাত। অজাতশত্রু, অজাতশত্রু হর্ষঙ্ক বংশের দ্বিতীয় রাজা, তিনি উপাধি নিয়েছিলেন কুনিক। চন্দ্রগুপ্ত মৌর্য, তার উপাধি ছিল স্যান্ড্রোকটাস। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার উপাধি ছিল বিক্রমাদিত্য এবং সকারী। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। প্রত্যেকটা প্রশ্নের সাথে আমি এক্সট্রা নোটস রাখার চেষ্টা করছি যাতে তোমরা আরো বেশি বেশি তথ্য জানতে পারো এবং এখান থেকেও প্রশ্ন এসে থাকবে কিন্তু, তো মিস করবে না। 9 নম্বর প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে? ইজি প্রশ্ন, প্রত্যেকে পারবে। সঠিক উত্তর করে ফেলো খুব তাড়াতাড়ি। ফরেস্ট রিসার্চ সেন্টার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দেরাদুনে অবস্থিত। দেখো কিছু গুরুত্বপূর্ণ গবেষণাগার এবং তাদের অবস্থান আমরা দেখে নেব। কেন্দ্রীয় গম গবেষণাগার অবস্থিত রয়েছে পুসাতে, গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় পাট গবেষণাগার ব্যারাকপুরে অবস্থিত রয়েছে, এটাও গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার জুনপুটে অবস্থিত। কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার মহীশূরে অবস্থিত। জাতীয় পুষ্টি গবেষণাগার হায়দ্রাবাদে অবস্থিত। কেন্দ্রীয় ধান গবেষণাগার কটকে অবস্থিত। বহুবার পরীক্ষাতে এসেছে কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত, গুরুত্বপূর্ণ তথ্য। 10 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকা কত সালে প্রকাশিত হয়? নিচের কোন সালে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1843 সালে। কে এটি প্রতিষ্ঠা করেন বা সম্পাদক কে ছিলেন? এটির সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। দেখো কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা, তাদের প্রতিষ্ঠাকাল এবং সম্পাদকদের নাম দেখে নেব। বেঙ্গল গ্যাজেট প্রথম পত্রিকা বলা যেতে পারে এটিকে। 1780 সালে প্রতিষ্ঠা হয় এবং সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। সমাচার দর্পণ প্রতিষ্ঠিত হয় 1818 সালে। জন ক্লার্ক মার্সম্যান এটির সম্পাদক ছিলেন। সংবাদ কৌমুদী শুরু হয় 1821 সাল থেকে, সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়। পার্থনান পত্রিকার শুরু হয় 1833 সাল থেকে, সম্পাদক ছিলেন ডিডোজিও। সংবাদ প্রভাকর প্রতিষ্ঠাকাল 1831, সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার শুরু হয় 1853 সাল থেকে, সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। দ্য ইন্ডিয়ান মিরর পত্রিকা শুরু হয় 1861 সাল থেকে, সম্পাদক ছিলেন কেশব চন্দ্র সেন।
নেক্সট 11 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? নিচের কোন গভর্নর জেনারেল সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, রামসে ম্যাকডোনাল্ড। দেখো 1932 সালের 16ই আগস্টে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন এই রামসে ম্যাকডোনাল্ড। 12 নম্বর প্রশ্ন, হেনলি লুপ কোথায় অবস্থান করে? হেনলি লুপ দেখতে পাওয়া যায় কিডনিতে বা বৃক্কে। তো বৃক্কের কোন অংশে হেনলি লুপ দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি, মেডালা নামক অংশে। 13 নম্বর প্রশ্ন, ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? বিভিন্ন কেমিক্যাল তাদের রাসায়নিক নাম সংকেত পরীক্ষাতে এসে থাকবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শোধক কপার সালফেটের রাসায়নিক নাম ব্লু ভিট্রিয়াল। দেখো কিছু গুরুত্বপূর্ণ দ্রব্য, তাদের রাসায়নিক নাম এবং সংকেত আমরা দেখে নেব। প্লাস্টার অফ প্যারিস রাসায়নিক নাম হলো সেটির ক্যালসিয়াম সালফেট হাইড্রেট, সংকেত 2CaSO4H2O। দার্শনিকের উল, তার রাসায়নিক নাম জিঙ্ক অক্সাইড, সংকেত ZnO। বেকিং পাউডারের রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট, সংকেত NaHCO3। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, সংকেত CaOClCl। ক্যালামেল, সেটির রাসায়নিক নাম মার্কিউরাস ক্লোরাইড, সংকেত AgCl2। 14 নম্বর প্রশ্ন, মহাবলীপুরমের 7টি প্যাগোডা কোন রাজবংশের সাক্ষ্য এটা হচ্ছে বহন করে? মহাবলীপুরমের যে রথ মন্দির, গুরুত্বপূর্ণ রথ মন্দির, তো সেগুলো নির্মাণ কোন রাজবংশের রাজারা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশানে পল্লব রাজবংশের রাজারা। 15 নম্বর প্রশ্ন দেখো, ঢালো কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য? বিভিন্ন আঞ্চলিক বা লোকনৃত্য বা প্রাদেশিক নৃত্যের সম্পর্কে প্রশ্ন আসতে পারে, কোন রাজ্যে কোন নৃত্য দেখতে পাওয়া যায়। তো ঢালো কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি, গোয়াতে দেখতে পাওয়া যায়। দেখো বিভিন্ন রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ড্যান্স বা লোকনৃত্য আমরা দেখে নেব। আসামে দেখতে পাওয়া যায় বিহু, খেলগোপাল। মেঘালয়ের লোকনৃত্য দেখো লাহো নংক্রেম। নাগাল্যান্ডের লোকনৃত্য রংমা, বাম্বু। মিজোরামের লোকনৃত্য খুয়াল্লাম চেরাও। ঝাড়খণ্ডের লোকনৃত্য ছৌ এবং সরহুল। গুজরাটের লোকনৃত্য গরবা এবং ডান্ডিয়া রাস। তো গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। 16 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম হলো নিচের কোন কমিশন? ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, রাধাকৃষ্ণন কমিশন। দেখো কিছু গুরুত্বপূর্ণ কমিটি এবং কমিশন, তাদের উদ্দেশ্য কি ছিল সেগুলো একটু দেখব। অশোক মেহতা কমিশন পঞ্চায়েত রাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত। ভগবতী কমিটি জনকল্যাণের সাথে সম্পর্কিত। বলবন্ত রাজ মেহতা কমিটি স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার সাথে সম্পর্কিত। ভার্মা কমিটি বা কমিশন বাণিজ্যিক ব্যাংকের সাথে সম্পর্কিত ছিল এবং দান্ডওয়ালা কমিটি ছিল আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের সাথে সম্পর্কিত। 17 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন সি, উইলিয়াম কেলভিন ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য এবং 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটা গোটা ভারত তথা এশিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। 18 নম্বর প্রশ্ন, টুথব্রাশ কোন শ্রেণীর লিভার? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভার কি কেমন হয়? একদিকে হচ্ছে আলম্ব থাকবে, ঠিক আছে, একদিকে থাকবে কি বাধা, আর মাঝখানে কি হবে বল প্রযুক্ত হবে। এদিকে বাধা বা কি হবে ভর,
আর একদিকে হবে বল প্রযুক্ত। ওকে, তো সেই ফর্মুলা একটু তৃতীয় শ্রেণীর লিভার সম্পর্কে দেখবো। দেখো, যে লিভার দণ্ডের এক প্রান্তে আলম্ব থাকে, অপর প্রান্তে ভার বা বাধা ক্রিয়া করে এবং দুই প্রান্তের মাঝে যে কোনো বিদ্যুতে বল প্রয়োগ করা হয়, তাকে তৃতীয় শ্রেণীর লিভার বলা হয়ে থাকে। যেমন কি কি? মানুষের হাত, মুখের চোয়াল, মাছ ধরার ছিপ, চিমটে, সাইকেলের পাদানি, পাউরুটি কাটার ছুরি, ক্রেন এবং সাথে টুথব্রাশের উদাহরণও আমরা দেখলাম। এবং এই তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কেমন হয়ে থাকে? সর্বদা একের থেকে কম হয়ে থাকে। 19 নম্বর প্রশ্ন দেখো, আয়োডিন কোন রোগের আক্রান্ত ব্যক্তিদের দেয়া হয়? ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে যে আয়োডিনের অভাবে কোন রোগটি দেখা যায়। তো সঠিক উত্তর হবে অপশন এ, আয়োডিনের অভাবে গয়টার রোগ হয়ে থাকে এবং গয়টার আক্রান্ত রোগীর ব্যক্তিদের আয়োডিন দেওয়া হয়ে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ রোগ এবং কোন কোন দূষকের জন্য বা কিসের জন্য হয়ে থাকে একটু দেখে নেব। মিনামাটা রোগ হয়ে থাকে পারদের জন্য, ব্ল্যাক ফুট ডিজিজ হয়ে থাকে আর্সেনিকের জন্য, ডার্মাটাইটিস রোগটি হয়ে থাকে ক্রোমিয়ামের জন্য, লিউকেমিয়া রোগটি হয়ে থাকে বেনজিন বাষ্পের জন্য এবং পিঙ্ক ডিজিজ দেখতে পাওয়া যায় মার্কারি বা পারদের জন্য। 20 নম্বর প্রশ্ন, ওয়েবারের শিল্প স্থাপনের তত্ত্বটি বলা হয় নিচের কোন তত্ত্ব? বিজ্ঞানের উপর থেকে, সরি এটা বিজ্ঞান নয়, এটা হচ্ছে অর্থনীতির উপর থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়েবারের শিল্প স্থাপনের তত্ত্ব। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সর্বনিম্ন ব্যয় তত্ত্ব হয়ে যাবে ওয়েবারের শিল্প স্থাপনের তত্ত্ব। 21 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোন বংশের সন্তান? অর্থাৎ নিচের কোন বংশে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, শাক্য। যে কারণে তার অপর নাম শাক্য মুনি। গৌতম বুদ্ধের অপর নাম কি? শাক্য মুনি। তো গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা একটু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। দেখো তিনি 563 খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনীর একটি রাজ পরিবারে জন্মগ্রহণ করেন। তার আসল নাম কি ছিল? সিদ্ধার্থ। 29 বছর বয়সে গৌতম বুদ্ধ বাড়ি ছেড়ে চলে যান এবং একটানা 39 দিন ধ্যান করার পর গৌতম বিহারের বোধগয়ায় একটি পিপল গাছের নিচে বোধি বা জ্ঞান লাভ করেন। বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন উত্তরপ্রদেশের বারাণসীর কাছে সারনাথ গ্রামে। এই ঘটনাটি ধর্মচক্র প্রবর্তন বা আইনের চাকা ঘোরানো নামে পরিচিত রয়েছে। তিনি উত্তরপ্রদেশের কুশীনগরে 483 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে মারা যান এবং এই ঘটনাটি মহাপরিনির্বাণ নামে পরিচিত রয়েছে। এবং তিনি ভগবান বিষ্ণুর 10ম অবতার বা 10 অবতারের 9ম বলে বিশ্বাস করা হয়ে থাকে। ঠিক আছে, তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে দেখলাম। এই তথ্যটা ভালো করে দেখবে, তিনি কবে জন্মগ্রহণ করছেন, তিনি কবে মারা যাচ্ছেন, কত বছর বয়সে মারা যাচ্ছেন, মারা যাওয়ার ঘটনাকে কি বলা হচ্ছে, ধর্মোপদেশ কোথায় দেওয়া হচ্ছে, ধর্মোপদেশ দেওয়ার প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে, এই ধরনের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে এবং তাকে ভগবান বিষ্ণুর 9ম অবতার বলা হয়ে থাকে। 22 নম্বর প্রশ্ন, গ্লুকাগন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? অপশনগুলো পড়েনি, এ, বি, সি, ডি। তো নিচের কোন স্থান থেকে গ্লুকাগন হরমোন নিঃসৃত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, অগ্নাশয় থেকে। 23 নম্বর প্রশ্ন, লিভসন কার রাজধানী? নিচের কোন দেশের রাজধানী লিভসন? সঠিক উত্তর হবে অপশন সি, পর্তুগালের রাজধানী। 24 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল নিচের কোন সালে? একদম ইজি প্রশ্ন। কত তারিখে হয়? 13ই এপ্রিল। কোথায় হয়? অমৃতসর, পাঞ্জাবের। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1919 সালে। 25 নম্বর প্রশ্ন, মানব দেহের রক্তের কত শতাংশ জল থাকে? রক্তের মধ্যে কত শতাংশ জল থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, 90% জল থাকে রক্তে। 26, এ ট্রেন টু পাকিস্তান এই গ্রন্থটির রচয়িতা নিচের কোন ব্যক্তি?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। আশা করছি সঠিক উত্তর তোমরা পারবে। এ ট্রেন টু পাকিস্তান এই গ্রন্থটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, খুশবন্ত সিং। দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের লেখা বইয়ের ব্যাপারে আমরা একটু দেখব। সর্দার বল্লভভাই প্যাটেলের লিখিত বই ভারত বিভাজন। লালা লাজপত রায় লিখেছেন আনহ্যাপি ইন্ডিয়া। বাল গঙ্গাধর তিলকের লেখা গুরুত্বপূর্ণ বই গীতা রহস্য। সরোজিনী নাইডুর লেখা গুরুত্বপূর্ণ বই গোল্ডেন থ্রেশহোল্ড। বি আর আম্বেদকরের গুরুত্বপূর্ণ লেখা বই ওয়েটিং ফর এ ভিসা। 27 প্রথম কোন ভারতীয় মহিলা এভারেস্ট জয় করেন? প্রথম ভারতীয় মহিলা সম্পর্কে প্রশ্ন আসতে পারে বিভিন্ন ক্ষেত্রতে। বিভিন্ন ভারতীয় মহিলা প্রথম কে ছিলেন সেই ব্যাপারে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় মহিলা যিনি এভারেস্ট জয় করেছিলেন। এবং কত সালে এই এভারেস্ট জয় করেন? 1984 সালে। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা ভারতীয় প্রথম মহিলার নাম দেখে নেব এবং তাদের ভূমিকা কোন কোন ক্ষেত্রে ছিল সেগুলো দেখব। দেখো ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার তিনি রমা দেবী। হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি তিনি আন্না চণ্ডী। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি এম ফাতিমা বিবি। হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি লীলা সেঠ। রাজ্যসভার প্রথম মহিলা সদস্য নার্গিস দত্ত এবং লোকসভার প্রথম মহিলা স্পিকার মীরা কুমার। 28 নম্বর প্রশ্ন, নিচের কোনটি থেকে আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে জানতে পারি? চারটি অপশন দেখো, শিলালিপি, মুদ্রা, পাণ্ডুলিপি নাকি প্রত্নতাত্ত্বিক খনন। সিন্ধুলিপির ভাষা উদ্ধার করতে পারেনি, তার মানে শিলালিপি হবে না। মুদ্রাও যেগুলো উদ্ধার হয়েছে সেগুলোকে অ্যাকচুয়ালি মুদ্রাও ঠিক বলা চলে না, সেগুলো অ্যাকচুয়ালি অলংকার টাইপের। এবং পাণ্ডুলিপি তো উদ্ধারই হয়নি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি প্রত্নতাত্ত্বিক খনন। ঠিক আছে, সিন্ধু সভ্যতা আবিষ্কার কে করেন? 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন এবং এই হরপ্পা আবিষ্কারের মাধ্যমে সিন্ধু সভ্যতার আবিষ্কারটা অ্যাকচুয়ালি হয়। 29 কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? চারটি অপশন, সঠিক উত্তর অপশন ডি ভিটামিন কে। দেখো বিভিন্ন ভিটামিন এবং তাদের অভাবজনিত রোগ আমরা দেখে নেব। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ, রেনাল স্টোন, ক্যারাটোম্যালেসিয়া, টোড স্কিন বা ফিনোডার্মা রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বির অভাবে বেরি রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি2 অভাবে গ্লসাইটিস এবং স্টোমাটোস্টাইটিস রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি5 এর অভাবে পেলেগ্রা রোগটি দেখতে পাওয়া যায়। এটা ভিটামিন বি5 নয়, এটা বি3 হবে, ভুল রয়েছে। ভিটামিন বি6 এর অভাবে নিউরোপ্যাথি রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি12 এর অভাবে রক্তাল্পতা রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন সির অভাবে স্কারভি। ভিটামিন ডির অভাবে রিকেট এবং অস্টিওম্যালেসিয়া রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন ইর অভাবে বন্ধ্যাত্ব রোগ দেখতে পাওয়া যায় এবং ভিটামিন কে এর অভাবে হেমারেজ বা রক্তক্ষরণ রোগটি দেখতে পাওয়া যায়। 30 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? চেষ্টা করো করার। সঠিক উত্তর হবে অপশন ডি গুলজারি লাল নন্দ। 31 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের বাগান নামে কোন স্থান খ্যাত? চারটি শহরের নাম রয়েছে। সঠিক উত্তর দেখে নাও অপশন বি তাঞ্জোর হয়ে যাবে দক্ষিণ ভারতের বাগান। দেখো বিভিন্ন শহরের নাম দেখবো এবং তাদের কি কি উপনাম দেখে নেবো। পাঁচমারির উপনাম সাতপুরার রানী। বারাণসী শহরটি মন্দিরের শহর নামে পরিচিত। পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গের ধানের গোলা নামে পরিচিত। আলিগড় তালাচাবি শহর নামে পরিচিত। পানিপথ যুদ্ধের শহর নামে পরিচিত, কেননা পানিপথে অনেকগুলো যুদ্ধ হয়েছে। প্রথম পানিপথের যুদ্ধ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ, তৃতীয় পানিপথের যুদ্ধ। এবং কার্সিয়াং সাদা অর্কিডের দেশ নামে পরিচিত রয়েছে। 32 মালিক কাফুর কার সেনাপতি ছিলেন?
সঠিক উত্তর হবে অপশন ডি, আলাউদ্দিন খিলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর এবং দক্ষিণ ভারত জয় করেছিলেন। দক্ষিণ ভারত জয় করেন। এই মালিক কাফুরের সাহায্য নিয়েই আলাউদ্দিন খিলজি কি করেন, দক্ষিণ ভারত জয় করেন। মালিক কাফুরের একটি নাম ছিল, ঠিক আছে, একটা ডাক নাম ছিল বা উপাধি বলতে পারো, ঠিক আছে, উপাধি। সেটা কি পরীক্ষায় আসে? হাজার দিনারি। হাজার দিনার বা তখনকার দিনের 1000 টাকা দিয়ে আলাউদ্দিন খিলজি মালিক কাফুরকে কিনে নিয়ে এসেছিলেন, সেই থেকে নাম হাজার দিনারি। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ রাজার নাম দেখবো এবং সেনাপতির নাম দেখবো। ধর্মপালের সেনাপতির নাম গর্গ, আলাউদ্দিন খিলজির সেনাপতির নাম মালিক কাফুর, মোহাম্মদ ঘুরির সেনাপতির নাম বখতিয়ার খিলজি, আকবরের সেনাপতির নাম মান সিংহ এবং শেরশাহ সেনাপতির নাম ব্রহ্মজিৎ গৌর। 33, কাশ্মীরের আকবর নামে বা আকবর কাকে বলা হয় থাকে? ভিভিআই করবে প্রশ্নটিকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে এটি। নিচের কোন ব্যক্তি কাশ্মীরের আকবর নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি, জয়নাল আবেদিন। দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের পরিচিত কি নাম একটু দেখে নেব। মোহাম্মদ বিন তুগলকের পরিচিত নাম পাগলা রাজা, আমির খসরুর ডাক নাম ভারতের তোতা পাখি, মহাকবি কালিদাসের ডাক নাম কি? ভারতের শেক্সপিয়ার, চাণক্যের ডাক নাম ভারতের মেকিয়া ভ্যালি, জিভি যোশীর ডাক নাম কাকা সাহেব এবং জগজীবন রামের পরিচিত নাম বাবুজি। 34, ভারতীয় সংবিধান সংশোধন প্রক্রিয়া সম্পর্কে কত নম্বর আর্টিকেলে ব্যাখ্যা করা হয়েছে? থার্টি ফোরের সঠিক উত্তর হবে অপশন সি, 368 নম্বর আর্টিকেল এবং পার্ট কত? পার্ট 20XX। 35 নম্বর প্রশ্ন, জাপানের সংসদ কি নামে পরিচিত রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন দেশের সংসদ বা পার্লামেন্ট কি নামে পরিচিত একটু পরীক্ষায় প্রশ্ন আসে। তো সঠিক উত্তর হবে অপশন বি, ডায়েট নামে পরিচিত রয়েছে জাপানের সংসদ। দেখো বিভিন্ন দেশের নাম দেখবে এবং সেই দেশের আইনসভার কি নাম একটু দেখে নেব। আফগানিস্তানের আইনসভার নাম শোরা, মালদ্বীপের আইনসভার নাম মজলিস, মায়ানমারের আইনসভার নাম পাইতু হুলটাও, ইসরায়েলের আইনসভার নাম ন্যাসেট, ডেনমার্কের আইনসভার নাম ফোকেট, মঙ্গোলিয়ার আইনসভার নাম খুরাল, ক্রোয়েশিয়ার আইনসভার নাম সাবর, রাশিয়ার আইনসভার নাম ডুমা। 36, তুন্দ্রা কথার অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন ডি, বরফ ঢাকা অঞ্চল হয়ে যাবে তুন্দ্রা কথার অর্থ। এই তুন্দ্রা অঞ্চল কোথায় রয়েছে? সাইবেরিয়া। 37, রুদ্র সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, ত্রিপুরাতে অবস্থিত রয়েছে রুদ্র সাগর হ্রদ। দেখো বিভিন্ন হ্রদের নাম দেখবে এবং সেগুলো কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেব। কোল্লেরু হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে, চিল্কা হ্রদ উড়িষ্যাতে অবস্থিত, সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত, ভীমনাথ হ্রদ কেরালাতে অবস্থিত, পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত, উলার হ্রদ কাশ্মীর উপত্যকাতে অবস্থিত, লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত এবং ডাল হ্রদ শ্রীনগরে অবস্থিত রয়েছে। এখান থেকে আরো কিছু তথ্য দিই। কোল্লেরু হ্রদ পরীক্ষা প্রশ্ন আছে, কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থিত। চিল্কা হ্রদ হচ্ছে লার্জেস্ট লাগুন অর্থাৎ বৃহত্তম উপহ্রদ। সম্বর হ্রদ এটি হচ্ছে বৃহত্তম লবণাক্ত হ্রদ। ভীমনাথ দীর্ঘতম হ্রদ। উলার হ্রদ বৃহত্তম স্বাদু জলের
হ্রদ, লোকটাক হ্রদ, এটা মণিপুরে অবস্থিত এবং এর উপর কেইবুল লামজাও একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক। ওকে, আর ডাল হ্রদ একমাত্র ভাসমান ইন্ডিয়ান পোস্ট অফিস এখানে অবস্থিত। দেখো কত তথ্য আমরা এখান থেকে দেখে নিলাম শুধুমাত্র হ্রদ থেকে। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কি? সঠিক উত্তর হবে অপশন সি, ক্যালসিয়াম কার্বনেট। 39 নম্বর প্রশ্ন, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে নিচের কোন চ্যানেল? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে নিচের কোন চ্যানেল? সঠিক উত্তর হবে অপশন এ 10 ডিগ্রি চ্যানেল বা 10 ডিগ্রি চ্যানেল। দেখো বিভিন্ন সীমা রেখা এবং তাদের অবস্থান দেখে নেব। ডানকান প্যাসেজ প্রবাহিত হচ্ছে গ্রেট এবং লিটিল আন্দামানের মধ্য থেকে। 8 ডিগ্রি চ্যানেল বিচ্ছিন্ন করেছে মালদ্বীপ এবং মিনিকয়কে। 9 ডিগ্রি চ্যানেল বিচ্ছিন্ন করেছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়কে। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবরের মধ্য থেকে যাচ্ছে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করেছে। ইংলিশ চ্যানেল ইংল্যান্ড এবং ফ্রান্সকে বিচ্ছিন্ন করেছে এবং জিব্রাল্টার প্রণালী ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, সম্পূর্ণরূপে ভারতের প্রধান ভূমির সর্বোচ্চ পর্বত শৃঙ্গ নিচের কোনটি? ভালো করে প্রশ্নটা পড়বে, খুবই ট্রিকি প্রশ্ন এটা। প্রশ্ন কি বলেছে? সম্পূর্ণরূপে ভারতের প্রধান ভূমির সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নিচের কোনটি? তখন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নন্দা দেবী। যদি নর্মাল প্রশ্ন আসে যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে, যদি শুধু প্রশ্ন আসে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তখন কি হয়ে যাবে? কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। আর যদি বলে প্রধান ভূমি মেনল্যান্ড, তখন কি হয়ে যাবে? নন্দা দেবী, ঠিক আছে। কেন? কাঞ্চনজঙ্ঘা শুধুমাত্র ভারত নয়, ভারতেও অবস্থিত রয়েছে এবং নেপালেও অবস্থিত রয়েছে, তো যে কারণে এটা একটা ডিসপুট হয়ে রয়েছে। কিন্তু পুরোপুরিভাবে নন্দা দেবী কিন্তু ভারতের মেনল্যান্ডের মধ্যে অবস্থিত রয়েছে, তো সেই জন্য মেনল্যান্ড যদি বলে তখন হবে নন্দা দেবী, আর নর্মালি সর্বোচ্চ শৃঙ্গ তখন হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। এবং ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ এবং কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ, যার যেটি প্রয়োজন রয়েছে যুক্ত হয়ে যাও 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং ক্লাসটা শেষ করব তার আগে প্রত্যেকে আরো একবার বসন্ত উৎসব এবং হ্যাপি হোলির শুভেচ্ছা। প্রত্যেকের জীবন একদম রাঙিয়ে উঠুক, একটা চাকরি এবং সফলতার রঙে নিজেদের জীবনটাকে রাঙিয়ে নেওয়ার চেষ্টা করো। প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে রাখো, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।